শুভ সকাল প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুস্থতা কামনা করে তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় শুরু করতে যাচ্ছি। আজকে এই একাদশ অধ্যায়ের যে বিষয় নিয়ে কথা হবে সেটা হলো চলতড়িৎ। আমাদের অধ্যায়টির নাম হলো চলতড়িৎ। চলতড়িৎ অধ্যায়টির উপরে যে আলোচনাগুলো করা হবে সেটা মূলত এইরকম যে আমি মোটামুটিভাবে আজকে 6টি টপিক সিলেক্ট করেছি। এই 6টি টপিকসের উপরেই আজকে ক্লাসটা হবে। প্রথম নম্বর হলো তড়িৎ প্রবাহ ও বর্তনী, তড়িৎ প্রবাহের দিক ও প্রতীক, তড়িৎচালক শক্তি ও বিভব পার্থক্য, ওহমের সূত্র, রোধ এবং আপেক্ষিক রোধ। তো এর ভিতরে খন্ড খন্ড আবার দুই একটা পার্টও আছে, এই কারণে 6টি হয়েছে। অ্যাকচুয়ালি যদি আমি খন্ড খন্ড করে লিখতে যেতাম তার একটু বেশি হতো। তো আমরা যে কথাগুলো বলবো চলতড়িৎ, বিগত অধ্যায় অর্থাৎ দশম অধ্যায়ে আমরা যেটা শিখেছিলাম স্থির তড়িৎ, তাই না? তো স্থির তড়িৎ বলতে কি বুঝি, সেখানে যে আলোচনাগুলো আসছিল সেখানে যে জ্ঞানটুকু আমরা পেয়েছিলাম সেখান থেকে কিছু জ্ঞান আবার এইখানে আমাদের কাজে লাগবে, এটা বুঝতে পারবা, আলোচনা করতে করতে বুঝতে পারবা। তো আমি প্রথমে লিখেছি, দেখো, তড়িৎ প্রবাহ ও বর্তনী। কি এই তড়িৎ প্রবাহ? তড়িৎ প্রবাহ আসলে খুবই ইজি বিষয়, আবার যদি মনে করে যে না আমি বুঝি না তাহলে কোনো ইয়া নাই, খুব কঠিন, সহজ নাই, সবচেয়ে কঠিন। তো তড়িৎ প্রবাহ বলতে আমরা যেটা বুঝে থাকি সেটা হলো ইলেকট্রনের প্রবাহ। কিসের প্রবাহ? ইলেকট্রনের প্রবাহ। অর্থাৎ আমরা যে ড্রাইসেলগুলো দেখেছি, ড্রাইসেল আমরা ঘড়ির ব্যাটারি বা টর্চ লাইটের যে ব্যাটারিগুলো দেখে থাকি, বিজ্ঞানের ভাষায় তোমরা ব্যাটারি বলতে যা বুঝো অর্থাৎ সরাসরি কারেন্ট, একটা পজিটিভ এবং একটা নেগেটিভ, এটাকে আমরা ডিসি সোর্স বলে থাকি, অর্থাৎ ডাইরেক্ট কারেন্টের সোর্স বলে থাকি, অথবা এই সিম্বল দিয়ে আমরা সাদা জেনারেলি তোমার ওই যে ব্যাটারিগুলা পাওয়া যায় বাজারে, যেমন তোমার অটো রিকশায় যে ব্যাটারিগুলা থাকে, বাস ট্রাকে যে ব্যাটারিগুলা থাকে, কিংবা টর্চ লাইটে যে ব্যাটারিগুলা থাকে, ন্যাচারালি এই ব্যাটারিটা সেটাকে ইঙ্গিত করে। হ্যাঁ, তো এই যে আমাদের এইখানকার যে পজিটিভ এবং নেগেটিভ, পজিটিভ হলো কি প্রোটন, পজিটিভ প্রোটন, এবং নেগেটিভ হলো ইলেকট্রন। তোমরা জানো একটি পদার্থের কেন্দ্রে প্রোটন থাকে এবং কক্ষপথে ইলেকট্রন থাকে, তাই না? এই ইলেকট্রন নেগেটিভ চার্জ যুক্ত এবং এটা পজিটিভ চার্জ যুক্ত। তো ন্যাচারালি এরা আকর্ষণ করবে। তো আকর্ষণ করতে গেলে একটার আধিক্যতা থাকতে হবে, অর্থাৎ যদি দুজনের ইকুয়াল ইকুয়াল হয় তাহলে তো মনে করো ওটা নিরপেক্ষ হয়ে গেল। কিন্তু আমার এখানে প্রোটন আছে ডাবল, এখানে আছে ইলেকট্রন একটি, তাহলে দেখা যাচ্ছে এদের একটি প্রবাহ চলবে যতক্ষণ পর্যন্ত না প্রবাহটা ইকুয়াল হয় দুপাশে। অর্থাৎ আমরা যদি একটি পাল্লায় এই পাশে কিছু ভর দিই, এই পাশে কিছু ভর দেই, তো ভরের যে ওজন, সেই ওজন কম বেশি হওয়া মানে কি পাল্লা একদিকে এবার ঢালু হওয়া, তাই না? এখন এই পাশে যতক্ষণ পর্যন্ত না এই সমান করতে হলে যতক্ষণ পর্যন্ত নতুন ভার আসবে ততক্ষণ পর্যন্ত সমান হবে না। ঠিক ইলেকট্রন এবং এই প্রোটনের প্রবাহ ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না এই দুপাশের বিভবটা সমান হয়। আশা করি বুঝতে পেরেছ। তো যেটা বলতে যাচ্ছিলাম, এই ইলেকট্রনের প্রবাহ যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত আমার এই তড়িৎ প্রবাহটা চলতে থাকবে। এখন আমরা জানি কি তড়িৎ প্রবাহ চলে কি তড়িৎ প্রবাহী পদার্থের ভেতর দিয়ে, তড়িৎ প্রবাহী। এখন তড়িৎ প্রবাহী পদার্থগুলো কি কি? আমি যদিও এর ভিতরে ওটা নিয়ে আসি নাই, তোমরা 6 থেকে ক্লাস 8 9 পর্যন্ত পড়ে আসো। পদার্থ 3 প্রকার, কঠিন তরল বায়বীয়। পরিবাহী পদার্থ 3 প্রকার, একটা হলো পরিবাহী, একটা অর্ধ পরিবাহী এবং একটা কুপরিবাহী। অর্থাৎ যে সকল পদার্থের ভেতর দিয়ে তাপ বা বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না তাদেরকে কুপরিবাহী পদার্থ বলে। যে সকল পদার্থের ভেতর দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে বা প্রবাহী হতে পারে সে সকল পদার্থকে বলা হচ্ছে কি বিদ্যুৎ পরিবাহী পদার্থ। আবার যে সকল পদার্থ
আহ, সুপরিবাহী বা পরিবাহী এবং কুপরিবাহীর মাঝামাঝি অবস্থান করে, অর্থাৎ নরমালি তারা বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু তাপমাত্রা বৃদ্ধি করলে ওই পদার্থটি পরিবহন করতে শুরু করলো কি বিদ্যুৎ। তো যখন এই যে একবার কুপরিবাহী এবং একবার সুপরিবাহীর এই মাঝামাঝি যে অবস্থানটা, যে আচরণটা, এই আচরণের উপর ভিত্তি করে তাদেরকে বলা হচ্ছে কি অর্ধপরিবাহী। তাহলে এই যে পরিবাহী বললাম কি তিন প্রকার পরিবাহী পদার্থ, একটা পরিবাহী পদার্থ, পরিবাহী অর্ধপরিবাহী পদার্থ এবং পরিবাহী পদার্থ। তো পরিবাহী পদার্থের ভেতর দিয়ে কি যাচ্ছে, আমি বলেছি বিদ্যুৎ প্রবাহ হলো ইলেকট্রনের প্রবাহ। তো এদিক দিয়ে যদি কিউ পরিমাণ চার্জ এদিকে যায়, কিউ পরিমাণ চার্জ যদি যায় এ পাশ থেকে এ পাশে, তাহলে এর একটা সময় লাগবে, সময় ধরে নাও টি। এখন টি সময়ে এই প্রান্ত থেকে এই প্রান্তে কি পরিমাণ চার্জ গেল, কিউ পরিমাণ। একক সময়ে কি পরিমাণ যাবে, টি সময়ে গেল, টি সময়ে যায় কিউ চার্জ, তাই না? তাহলে একক সময়ে যাবে কতখানি, কিউ বাই টি চার্জ। এখন এই যে পরিবাহীটা আমরা কল্পনা করলাম, যে ওয়্যার বলো বা তার বলো, আমরা বিদ্যুৎ যার ভিতর দিয়ে পাঠাই তাদেরকে তো তার হিসেবে চিনে থাকি, তাই না? তো এই তারের ভিতর দিয়ে যখন এই বিদ্যুৎটা বা এই চার্জটি যাওয়া আসা করে বা যাচ্ছে, তাহলে এই তারটির নির্দিষ্ট একটি কাঠামো আছে। যেমন এই তার মোটা হতে পারে, যেমন এক পুল থেকে আরেক পুলে যে তারের মাধ্যমে আমরা নিই সেই তার এরকম মোটা, তাই না? এরকম মোটা। আবার কি হচ্ছে, আমাদের হাউস ওয়্যারিং এর জন্য যে সকল ওয়্যার ব্যবহার করে থাকি সেগুলো চিকন। তাহলে আমরা বলতে পারি কি এর একটি নির্দিষ্ট ব্যাসার্ধ আছে। এইটাকে আমরা এইভাবে যদি কেটে ফেলি, এটাকে বলা হয় কি প্রস্থচ্ছেদ। আর এই লম্ব করে কেটে ফেললে লম্বচ্ছেদ। তাহলে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা প্রস্থচ্ছেদ এইটাকে বলছি। তাহলে এই তারটির একটি প্রস্থচ্ছেদ আছে, এর নির্দিষ্ট একটি ব্যাস আছে না? না। তাহলে আমরা বলবো কি একক সময়ে নির্দিষ্ট কোন পরিবাহের এক প্রস্থচ্ছেদের ভেতর দিয়ে, একক সময়ে একক প্রস্থচ্ছেদের কোন পরিবাহীর ভেতর দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় সেইটাকে বলা হচ্ছে কি তড়িৎ প্রবাহ। এখন সঙ্গে আমি একটা জিনিস লিখে রেখেছি, বর্তনী। বর্তনী কথাটা যদিও তোমাদের বইয়ের প্রথম টপিকসে বা প্রথম পেজের দিকে নেই, বর্তনীটা আসলে মাঝ বরাবর, কিন্তু আমার এই যে রিলেশনের কারণে বর্তনীটা নিয়ে আসতে হলো, এবং এটাই হওয়া উচিত। তা নয়তো দেখা যাচ্ছে যে এই বর্তনী মাঝখানে গেলে আমাকে বর্তনী আনতেই হবে, এই সময় আর তুমি কিছু বুঝবা না। তাহলে বর্তনীকে আমরা জেনে নিই। বর্তনী হলো তড়িৎ প্রবাহের পথ। বর্তনী তড়িৎ প্রবাহের পথ। এটা ছিল পজিটিভ। তোমাদের জন্য বলে দিই, যে পাশে বড় থাকবে এই বড় অংশটুকু সেটা হলো পজিটিভ, আবার যে পাশে ছোটটা থাকবে সেটা হলো নেগেটিভ। তাহলে তড়িৎ প্রবাহ আমি বলেছি কি ইলেকট্রনের প্রবাহ, এই পাশে ইলেকট্রনের একটা ফোটন, ইলেকট্রনের প্রবাহ হলো তড়িৎ প্রবাহ বা চার্জের প্রবাহই হলো তড়িৎ প্রবাহ। এখন বর্তনী কি? বর্তনী হলো বিদ্যুৎ প্রবাহের একটি সম্পূর্ণ পথ। বিদ্যুৎ প্রবাহের একটি সম্পূর্ণ পথকেই বলা হয় তড়িৎ বর্তনী বা ইলেকট্রিক সার্কিট অথবা শুধু সার্কিট, যেভাবে তোমরা বেটার ফিল করো। এই যে তড়িৎ আমার যে যাচ্ছে, এই যে যাওয়ার যে সম্পূর্ণ একটি পথ, এই সম্পূর্ণ পথটাকে একত্রিত ভাবে বলবে কি বর্তনী। তাহলে কি বলছি আমরা? বলছি যে তড়িৎ প্রবাহের সম্পূর্ণ পথকেই বর্তনী বলে। ঠিক আছে? তাহলে তড়িৎ প্রবাহের সম্পূর্ণ পথকে বর্তনী বলে। একে আমরা কিভাবে রাখতে পারি? বর্তনী, তড়িৎ বর্তনী, ইলেকট্রিক সার্কিট অথবা এটা কি সার্কিট। ঠিক আছে?
এই যে বিভিন্ন নামে আমরা যদি কখনো প্রশ্নপত্রে দেখি যে বর্তনী আসলো আবার তড়িৎ বর্তনী আসলো, কোনটা? আমি তো পড়েছিলাম বর্তনী, তাহলে তড়িৎ বর্তনীর সংখ্যা কেমন হবে? তো তোমাদের সুবিধার জন্য বলছি যে এখানে যে আমি শব্দগুলা বললাম এবং লিখলাম, এই শব্দগুলা সবগুলার একটাই সংজ্ঞা এটা, ঠিক আছে? তাহলে 1 নম্বর টপিক শেষ। 1 নম্বর টপিক শেষ। এবার আমরা যাচ্ছি তড়িৎ প্রবাহের দিক। তড়িৎ প্রবাহের দিক ও গতি। তড়িৎ প্রবাহের দিক কি? ধরে নাও এইটা হলো 12 ভোল্টের একটি ব্যাটারি এবং এপাশে কত ভোল্টের বলবো? এটা 6 ভোল্টের ব্যাটারি। অর্থাৎ এটা হলো উচ্চ বিভব সম্পন্ন, এটা নিম্ন বিভব সম্পন্ন। উচ্চ বিভব নিম্ন বিভব, এই তো উচ্চ বিভব কি আর নিম্ন বিভব কি? অর্থাৎ এইখানে আমরা বলেছিলাম যে স্থির তড়িতের কিছু অংশ আসবে। তোমরা স্থির তড়িতে বিভব কি বা বিভব পার্থক্য কি এই বিষয়ে ধারণা পেয়েছো এবং জেনেছো। তো দেখো তো আরেকবার বলি, এটা একটি তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে কি আছে? অনেক প্রোটন আছে, তাই না? অনেক প্রোটন আছে। এই প্রোটনগুলা যখন অনেক হবে বা কম হবে, সেই ক্ষেত্রে বিভব কেমন হবে? আমি বলেছিলাম বাইরে থেকে যে কোনো একটি চার্জকে তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে স্থাপন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় কি? তড়িৎ বিভব। তাহলে এই কিউ চার্জটাকে যদি এখানে স্থাপন করতে চাই, এই প্রোটনের সংখ্যা বেশি হলে কতটুকু কাজ করতে হবে এবং প্রোটনের সংখ্যা কম হলে কি পরিমাণ কাজ করতে হবে? আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে প্রোটনের সংখ্যা যত বেশি হবে এই বস্তুটাকে এখানে ইনস্টল করতে তত বেশি পরিমাণে কাজ করতে হবে। তাহলে উচ্চ বিভব কি এবং নিম্ন বিভব কি? ঠিক আছে? তাহলে বললাম কি উচ্চ বিভব। উচ্চ বিভবে থাকলো কি? এটা জেনে রাখবা, উচ্চ বিভব যেখানে থাকবে এটা হলো ফুল অফ প্রোটন এবং নিম্ন বিভব যেখানে থাকবে কি? ফুল অফ ইলেকট্রন। এই যে দুইটা তারতম্য, এখন এই দুজনকে যদি কোনোভাবে কানেক্টেড করা যায় তাহলে কি হবে? এই ইলেকট্রনটা এই দিকে আসতে থাকবে। তাহলে ইলেকট্রন কি করবে? এই দিকে আসতে থাকবে। কারণ কি? ইলেকট্রন এবং প্রোটন পরস্পর বিপরীতধর্মী চার্জযুক্ত এবং এই বিপরীতধর্মী চার্জযুক্ত কারণে এদের ভিতর আকর্ষণ বল কাজ করবে। তাহলে এই যে ইলেকট্রন এইদিকে চলতে থাকবে, কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত না দুই বিভব ইকুয়াল অবস্থানে আসে। উচ্চ বিভব এবং নিম্ন বিভব মাইনাস প্লাস করে কি করতে হবে? সমানে আসতে হবে। এই পাশেও যা বিভব হবে এই পাশেও তাই হবে। এই যে ইলেকট্রনের প্রবাহ চলছে, তাহলে দেখা যাচ্ছে উচ্চ বিভব থেকে কারেন্ট বা বিদ্যুৎ এইদিকে চলতে থাকবে। বুঝতে পেরেছো? তাহলে আমার এইটা ছিল কি? প্রোটনের আধিক্য। প্রোটনের আধিক্য, তাই না? এই প্রোটনের যেদিকে যাচ্ছে মানে বিদ্যুৎ প্রবাহ প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে। নিম্ন বিভব মানে মাইনাস, কারণ এখানে ইলেকট্রনের আধিক্যতা বেশি, ফুল অফ ইলেকট্রন। ইলেকট্রনের আধিক্যতা বেশি, এই কারণে এটা মাইনাস। ক্লিয়ার? আর এটা কি? প্লাস। তাহলে এই যে ইলেকট্রন এইদিকে আসা শুরু করলো, যতক্ষণ পর্যন্ত না এই তোমার এরা সাম্যাবস্থায় আসে দুপাশে, সেই সময়ে একই সঙ্গে কি হচ্ছে? এই উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যে পজিটিভে যাওয়া, এই পজিটিভে যাওয়াটাই হলো তড়িতের প্রবাহের দিক। তাহলে আমরা যদি একটা সার্কিট তৈরি করতে চাই, আমাদের এটা ছিল পজিটিভ, এটা ছিল নেগেটিভ, তাহলে তড়িৎ প্রবাহের দিক হবে পজিটিভ থেকে নেগেটিভের দিকে
এবং ইলেকট্রনের প্রবাহ হবে কি নেগেটিভ থেকে পজিটিভের দিকে। তাহলে আমরা কি পেলাম, তড়িৎ প্রবাহের দিক কোন দিকে পেলাম, পজিটিভ টু নেগেটিভ। ক্লিয়ার, পজিটিভ টু নেগেটিভের দিকে তড়িৎ প্রবাহ যাচ্ছে, তার মানে কি পজিটিভ টু নেগেটিভ, এইটাই হলো সেই তড়িৎ প্রবাহের দিক প্রতীক। তড়িৎ প্রবাহে বা তড়িৎ বর্তনীতে ব্যবহৃত যে সকল উপাদান আছে বা তড়িৎ যন্ত্রাংশ আছে, সেই যন্ত্রাংশকে অথবা ব্যবহারকৃত যে সিম্বলগুলো আছে সেই সিম্বলগুলোকে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি, কিভাবে আমরা চিহ্নিতকরণ করতে পারি, তার একটা চার্ট তোমাদের বইয়ে দেওয়া আছে। আমি আমার মতন বলে দিচ্ছি মেজর যে পয়েন্টগুলা, আশা করি তোমরা বইয়ে দেখতে পাবা, প্লিজ তোমরা একটু দেখে নিও। সেটা হলো এই সিম্বলটা যদি কখনো দেখতে পাও, এটাকে বলা হবে কি সুইচ। কি বলা হবে, সুইচ। আমরা এই যে একটি সুইচকে এইভাবে অন অফ করি না, টিপে দিয়ে অন অফ করি, এইটাই সেই সুইচ। এটাকে যদি চাপ দেই এখানে কানেক্টেড হবে এবং বিদ্যুৎ প্রবাহ চলতে থাকবে, তার মানে এটা সুইচ। দ্বিতীয়ত কি, এটা দ্বিমুখী সুইচ। কি হলো, এটা দ্বিমুখী সুইচ, অর্থাৎ এটাকে যদি আমি এদিকে দিয়ে দিচ্ছি তাহলে একটা কারেন্ট, একটা প্রবাহ চলবে, আবার এইদিকে দিলে আরেকটা প্রবাহ চলবে। এটা হলো দ্বিমুখী সুইচ। এটা হলো ফিউজ। এটা ফিউজ। তোমরা তোমাদের বাসায় ম্যাক্সিমাম বাসায় তোমরা দেখে থাকবা ইলেকট্রিক ফিউজ বোর্ডের সঙ্গে লাগানো থাকে, যেখানে আমরা জেনারেল সুইচ, বাল্বের সুইচ, ফ্যানের সুইচ, ফ্রিজের সুইচ সঙ্গে একটি করে ফিউজ লাগানো থাকে। এই ফিউজটা মূলত আমাদের কে বাঁচিয়ে দেয় দুর্ঘটনার হাত থেকে। অধিক পরিমাণ যখন লোড পড়ে তখন আমার এই ফিউজের মধ্যবর্তী তারটি গলে গিয়ে কি করে, আমাদের যে তড়িৎ প্রবাহ, এই তড়িৎ প্রবাহটাকে ডিসকানেক্টেড করে দেয়। ফলে দুর্ঘটনার হাত থেকে আমাদের বাসা বাড়ি অথবা আমরা নিজেরাও বেঁচে যাই, সেফ থাকি। তো ফিউজ সম্পর্কে তোমরা ভালোভাবেই জানো, কারণ তোমরা দশম শ্রেণীর ছাত্র। আর বাসায় ইলেকট্রিসিটি নেই এমন হয় না, ইলেকট্রিসিটি না থাকলেও এই তোমাদের যে সোলার ব্যবহার করো বা জেনারেটর কারেন্ট ব্যবহার করো, এখানে ফিউজের ব্যবহারটা আছে, তোমরা চেনো এটা। এইটাকে বলা হয় রোধ। এইটাকে বলা হচ্ছে কি রোধ। আবার একই জিনিস এইটাকে যদি এবার কেটে দিই তাহলে বলবো পরিবর্তনশীল, অথবা তোমাদের বইয়ে এইভাবে একটি অ্যারো দেওয়া আছে, এইভাবে। এটা হলো পরিবর্তনশীল, এটাও হতে পারে, অথবা এটা না দিয়ে এই যে আমি অবলিক দিয়ে কেটে দিলাম সেটাও হতে পারে। সেটা কি হবে, পরিবর্তনশীল রোধ। তারপরে আর কি আছে, এটা হলো তোমার বিচ্ছিন্ন সংযোগ। বিচ্ছিন্ন সংযোগ, মনে করো আমার একটি তার এদিক দিয়ে গেছে, এই তারটা এইভাবে প্রবাহিত হলো, তাই না? এই তারটি যদি এইভাবে প্রবাহিত হয়, এখন কোনোভাবে দেখা যাচ্ছে আমার আরেকটি তার এই দিক দিয়ে নিয়ে যাওয়ার দরকার, এইভাবে, তাহলে ক্রস হয়ে যাচ্ছে। এখন ক্রস হতে গেলে একে তো টাচ করবে, তাই না? তখন কি করে, এখানে এইভাবে একটি ব্রিজ তৈরি করে, এই যে এইভাবে যে তারটা আসলো, এই তারটা কি করলো, এখানে উঁচা হয়ে এইভাবে কি ব্রিজ তৈরি করলো, যাতে সংস্পর্শে না আসে। সংস্পর্শে না আসে এবার ব্রিজ তৈরি করে আবার সোজা হয়ে গেল। ঠিক এটাই সেটা, আমি আসলাম, একটি ব্রিজ তৈরি করলাম, এভাবে আবার চলতে শুরু করলাম, আমার প্রবাহ চলতে থাকলো, আর এই তারটা এই ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে। তার মানে এটা কি বিচ্ছিন্ন তড়িৎ প্রবাহের সিম্বল। আর এটা হলো ভূ সংযোগ। কোন তড়িৎ বর্তনীতে, অর্থাৎ
তোমরা যদি কখনো এই আমাদের মোবাইলের চার্জার অথবা টিভি সার্কিট অথবা রেডিও সার্কিট অথবা মোবাইলের সার্কিট যে কোনো সার্কিট যদি দেখো এবং সার্কিটের ভিতরে যদি এইরকম কোনো সিম্বল দেখে থাকো, তাহলে এটা মনে করবা কি ভূসংযোগ, মানে আর্থিং কারেন্ট। আমাদের বাসা বাড়িতেও যখন আমরা কারেন্ট নিয়েই বিদ্যুৎ অংশের মাধ্যমে যখন আমরা কারেন্টটার সংযোগ নিই, তখন দেখা যাচ্ছে কি আমাদের যেখানে মেইন সুইচ থাকে সেই মেইন সুইচে পাশে একটি আর্থিং রড বা গ্রাউন্ড রড নামে একটি রড মাটির নিচে পুঁতে দেওয়া হয়। এইটার মাধ্যমে যে সংযোগটা আসে সেটাকে হলো ভূসংযোগ, এবং এই ভূসংযোগকে আমরা এইরকম সিম্বল দিয়ে প্রকাশ করে থাকি। এই সিম্বলটা যদি কখনো দেখো সার্কিটের ভিতরে, তাহলে এটা হলো বাল্ব কানেকশন। আমরা যে বাল্বের আলো পেয়ে থাকি সেটা হলো বাল্ব কানেকশন এবং এরকম। যদি কখনো সার্কিটের ভিতরে এইরকম চিহ্ন দেখতে পাও, তাহলে এটা নির্দেশ করে অ্যামিটারের সিম্বল। অর্থাৎ অ্যামিটার কি করে? অ্যামিটার আমার তড়িৎ প্রবাহের মানটা নির্দেশ করে, তড়িৎ প্রবাহের মান নির্দেশ করে কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে। এই জিনিসটা যদি এরকম হয়, ভি লেখা থাকে, তাহলে হবে কি কত ভোল্টেজ তড়িৎ প্রবাহিত হচ্ছে। কোন বর্তনীতে যদি কখনো এরকম ভি লেখা দেখো, তাহলে ধরে নিবা কি যে ওখানে কত ভোল্টেজ তড়িৎ প্রবাহ যাওয়া আসা করছে। এটা হলো ভোল্টমিটার। যদি এইরকম থেকে জি থাকে, তাহলে হলো তো গ্যালভানোমিটার। এই সিম্বলটা নির্দেশ করে গ্যালভানোমিটার। এটার কাজ কি? তড়িৎ বিক্ষেপ নির্দেশ করা। তড়িৎ বিক্ষেপ কি? যখন তোমার তড়িৎ বিক্ষেপটা তোমরা এখন বুঝবা না, সেটা বোঝানো খুব কষ্টকর হয়ে যাবে। এটা মূলত তোমরা ইন্টারমিডিয়েটে পাবা। এই মোটামুটি সিম্বল আছে, আরো কিছু সিম্বল আছে তোমাদের বইয়ে, আমার ঠিক এখন মনে পড়ছে না, কারণ বইয়ে কি কি আছে আর সবগুলো আমার মেমোরিতে আছে এটাও হয় না। আমি যদি চুরি করে তোমাদেরকে দিতে চাইতাম, তাহলে হয়তো কি একবার দেখতাম, এসে লিখে দিতাম। তো এটা দরকার নাই আমার। তোমরা এতটুকু জেনে রাখো, আর এটা খুব ইজি বিষয়, তোমরা বই দেখলেও পারবা কোনটাকে কি বলে, ওটাকে ওখানে উল্লেখ করে দেওয়া আছে। আমি আর সময় বাড়াতে যাচ্ছি না, এবার আমরা চলে যাব তড়িৎ চালক শক্তি এবং বিভব পার্থক্য। বিভব পার্থক্য এবং বিভব, এটা তো তোমরা বুঝলাই, কারণ স্থির তড়িৎ আমরা আলোচনা করেছি। তো বিভব পার্থক্য কি, বিভব কি সেটা তোমরা জানো, তাই না? এটা হলো একটি তড়িৎ কোষ বা ব্যাটারি। এই ব্যাটারি এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ, বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এইদিকে, তাই না? এইদিকে প্রবাহিত হচ্ছে। এখন একটু আগেও আমরা দেখলাম কি তড়িৎ বিভব বলতে কি বুঝি এবং বিভব পার্থক্য বলতে কি বুঝি। তো এই যে নেগেটিভ এবং পজিটিভ, এই দুপাশের যে ভোল্টেজ, এটাই হলো বিভব পার্থক্য। ভোল্টেজের যে তারতম্য, এটাই হলো বিভব পার্থক্য। বিভব পার্থক্যকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি, তাই না? কোন তড়িৎ বর্তনীর একক পরিমাণ চার্জকে একটি নির্দিষ্ট বিন্দু থেকে সম্পূর্ণ তড়িৎ প্রবাহ বা তড়িৎ বর্তনী ঘুরে অন্য একটি নির্দিষ্ট বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়, সেটাই হলো ওই বর্তনীর বা ওই পরিবাহীর জন্য তড়িৎ বিভব বা বিভব পার্থক্য। ঠিক আছে? অর্থাৎ আমার এখান থেকে যাত্রা শুরু, এখানে এসে শেষ। এই যে একটি পয়েন্ট থেকে যাত্রা শুরু করলাম, সম্পূর্ণ পথ ঘুরে এসে এইখানে দাঁড়ালাম। এই যে এখান থেকে একটি চার্জকে এই পথে ঘুরায় নিয়ে এসে এখানে সেট করতেছি। তো এইখানে যে সেট করতে যে পরিমাণ কাজ হবে সেটা হলো বিভব, এবং এই দুপাশের বিভবের তারতম্যকে বলবো কি বিভব পার্থক্য। এখন বিভব পার্থক্য এবং তড়িৎ চালক শক্তি। তড়িৎ চালক শক্তিটা কি?
তড়িৎচালক শক্তিটা হলো একটি বর্তনীর নির্দিষ্ট বিন্দু থেকে বিদ্যুৎ প্রবাহিত বা একক পরিমাণ চার্জ যদি ওই বর্তনীর সম্পূর্ণ পথ ঘুরে আগের অবস্থানে আসে, সেক্ষেত্রে যে পরিমাণ কাজ হবে সেটাই হলো ওই বর্তনীর জন্য তড়িৎচালক শক্তি, ওই কোষের তড়িৎচালক শক্তি। এক্ষেত্রে তোমরা লক্ষ্য করে দেখো, আমি বলেছি কি যে বিন্দু থেকে স্টার্ট হলো সেই বিন্দুতে সম্পূর্ণ পথ ঘুরে আসা, অর্থাৎ আমার এই যে বিভব পার্থক্য, এই বিভব পার্থক্য থাকছে কি এতখানি গ্যাপ থাকছে, তারা কিন্তু এই পথটা অতিক্রম করছে না। অপরপক্ষে যে তড়িৎচালক শক্তি এইখান থেকে যাত্রা শুরু, ঘুরে এসে কিন্তু আবার এখানে আসছে, মাঝখানে এই যে পথ, এই পথটুকু অতিক্রম করলো। তাহলে আমরা বলতে পারি তড়িৎচালক শক্তি অবশ্যই এই বিভব পার্থক্যের চেয়ে বেশি। বুঝতে পেরেছো? এখন প্রত্যেকটি তার নিজস্ব গঠন উপাদানের কারণে, বাইরের টেম্পারেচারের কারণে, তার দূরত্বের কারণে বিদ্যুৎ প্রবাহকে বাধাগ্রস্ত করে। এই বাধা দানকারী যে ধর্মটা, এই ধর্মটাকে বলা হচ্ছে কি রোধ। এই রোধকে আর দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, রোধকে আর দিয়ে প্রকাশ করে। এখন আমরা যদি জানি যে কোনো তড়িৎ প্রবাহী তার যত দূরত্ব অতিক্রম করবে, যত দূরত্বর পথ অতিক্রম করবে, তত তার ক্যাপাসিটি রেজিস্ট্যান্স বাড়বে। এটা হলো রেজিস্ট্যান্স বা বাধা। সেক্ষেত্রে এই যে আমার বিভব পার্থক্য এতটুকু আসলে এখানে থেমে গেল, কিন্তু এই তড়িৎচালক শক্তি এই পথটুকু অতিক্রম করলো, সেক্ষেত্রে এর বাধাটাও বেশি হলো না? এর বাধাটাও বেশি। এইটাকে বলা হচ্ছে কি তড়িৎ কোষ। এই কোষের ভেতরেও বাধা আছে। পৃথিবীতে এমন কোনো সার্কিট নেই যেখানে লস, উইদাউট এনি কাইন্ড অফ লস, আমরা ফুল বা 100% কারেন্ট সাপ্লাই পেতে পারি, এরকম কোনো কোষ নেই, এমন কোনো বর্তনী নেই, এমন কোনো ডিভাইস নেই যে আমি 100 দিয়ে 100ই পাবো। এটা হতে পারে না, এটা কখনোই হতে পারে না। তাহলে আমি কি বলছি, এই যে আসলে এর একটা রোধ আছে, এই বাধাটাকে হলো আমরা ছোট r বা স্মল লেটার r দিয়ে প্রকাশ করছি। এই যে পরিবাহী, এই পরিবাহী রোধকে বড় হাতের r এবং এটাকে ছোট হাতের r। এইগুলা এই সময় বলছি কেন, তারও একটা কারণ আছে। কারণ আমি তোমাদের একটু পরে অন্য প্রসঙ্গে নিয়ে যাব, যেটা এখানে না বলতে ওখানে আবার একটু কষ্ট হবে। তো তড়িৎ, এখানে আমার টপিক ছিল কি বিভব পার্থক্য, তড়িৎচালক শক্তি। তড়িৎচালক শক্তি এবং বিভব পার্থক্য বুঝতে পেরেছো? অর্থাৎ একক চার্জকে, কোন বর্তনীতে একক চার্জকে বা একক আধানকে একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে বর্তনীর সম্পূর্ণ পথ ঘুরিয়ে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হচ্ছে, সেটা ওই বর্তনীর তড়িৎচালক শক্তি। আর কি যে একক চার্জকে কোন বিন্দু থেকে শুরু করে অন্য কোন বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কাজ হচ্ছে, সেটা হচ্ছে বিভব পার্থক্য। এই যে তড়িৎ প্রবাহের মান, সেটা আর এর উপর নির্ভর করে। আর একটা কিসের নির্ভর করে? আর একটা নির্ভর করে এই যে দৈর্ঘ্য। মনে করো এই দুটো তার, আমরা ইজিলি চোখের অনুমানে বলতে পারি নিচেরটা বড়, উপরেরটা ছোট, নিচেরটা বড়, উপরেরটা ছোট। তাহলে এটা যদি L1 হয়, এটা যদি L2 হয়, তাহলে খুব ইজিলি আমি বলতে পারি কি যে L2 গ্রেটার দেন L1, তাই বলতে পারি না? এই যে L1 বড়, তার মানে এখানে কি জানো, বাধাটাও আমার L2 তে বড়। L2 তে বেশি বাধা, L1 এ কম বাধা। এর যদি রেজিস্ট্যান্স R1 হয় এবং R2 হয়, তাহলে R2 গ্রেটার দেন R1। দ্যাটস মিন এই দুইটা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি R সমানুপাতিক L, অর্থাৎ এই দৈর্ঘ্য যত বৃদ্ধি পাবে আমাদের বাধার পরিমাণও তত বাড়বে। আমি যদি এখান থেকে এইটুকু পরিমাণে কারেন্ট নেই, তাহলে যেরকম বাধা হবে এখান থেকে এইভাবে ঘুরে আসলে তার সাথে বেশি বাধা হবে। এখানে এটাই বোঝাচ্ছে। দেখো এখানে এটার সাথে এই দৈর্ঘ্যের সাথে এই দৈর্ঘ্য বড়, আবার এই দৈর্ঘ্যের ক্ষেত্রে যে বাধা পেয়েছি সেই বাধার তুলনায় এই দৈর্ঘ্যের বাধা বড়। তার মানে কি, আমার দৈর্ঘ্য যত বৃদ্ধি পাচ্ছে বাধাও তত বাড়ছে।
এইটাকে যদি গাণিতিক আকারে লেখা যায় তাহলে বলা যায় কি R proportional to L। ঠিক আছে, এটা গেল 1 নম্বর। এবং এবার আসো আরেকটাতে, একটা তার এইরকম এবং আরেকটি তার দুটা তার সম আকৃতির। আমারটা মনে হয় একটু 19-20 হয়ে গেছে, কিন্তু কথার জন্য বা বোঝার জন্য তোমরা ধরে নাও দুটাই সমান দৈর্ঘ্যের। কিন্তু আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা হলো চিকন অথবা মোটা প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল, সেই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের তারতম্য বা কম বেশি। তোমাদেরকে যদি বলা হয় কোনটা মোটা কোনটা চিকন, তাহলে তোমরা সহজে বলে দিবা কি যে উপরেরটা চিকন নিচেরটা মোটা। তাহলে নিচেরটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল উপরের চেয়ে বড়। এটা যদি A1 হয়, এটা যদি A2 হয়, তাহলে A2 গ্রেটার দেন A1, তাই না? এখন এই ক্ষেত্রে সুন্দর একটা মানে एग्जांपल দেই। আমি যদি পানি প্রবাহ করতে চাই তাহলে আমরা রিফিলেবল যে পেনগুলো ইউজ করি ওই শীষটা যদি বের করে নিই এবং ওই কলমটা, তাহলে শীষের ভেতর দিয়ে কতটুকু পানি দিতে পারবো এবং ওই কলমের ভেতর দিয়ে কতটুকু পানি দিতে পারবো। অর্থাৎ আমি বলতে যাচ্ছি একটি চিকন সিলিন্ডার, এই যে এটাকে এই পেনের ভেতর দিয়ে কতটুকু পানি যেতে পারে, অথবা আমরা যে রাইটিং পেন বা বল পেনগুলো ইউজ করি ওই পেনের ভেতর দিয়ে কতটুকু পানি যায়। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো যার প্রস্থচ্ছেদ বড় বেশি তার ভিতরে বাধা কম, যার প্রস্থচ্ছেদ বেশি তার বাধা কম, বেশি প্রবাহিত হবে। তাহলে এর বাধা যদি R1 হয়, এর বাধা যদি R2 হয়, সেক্ষেত্রে বাধা কার বেশি হবে? এর বাধা বেশি হবে, R1 গ্রেটার দেন R2। এই ক্ষেত্রে এই সমীকরণটাকে আমরা এইভাবে লিখতে পারি যে R হলো এর প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক, এইটা। অর্থাৎ এর মান যত বাড়বে, এর মান যত বাড়বে আর এর মান তত কমবে, রোধ কমে যাবে, বাধা কমে যাবে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বাড়বে আমার বাধা তত কমবে। এখন এই যে এইটা একটা পেলাম এবং আগে লিখেছিলাম কি L, এই দুইটাকে যদি আমরা একত্রিত করি তাহলে R সমানুপাতিক লিখতে পারি কি L ভাগ A, তাই লিখতে পারি না? এটাই তো লিখতে পারি এই দুইটা সমীকরণ থেকে। এই যে আমরা এইটা পেলাম শেষ পর্যন্ত, এইটাকে আমরা লিখতে পারি R সমান রো L ভাগ A, বা R A ইকুয়াল রো L, বা রো ইকুয়াল R A ভাগ L। এইটা কি আপেক্ষিক রোধ। এই আপেক্ষিক রোধকে আমরা রো দিয়ে প্রকাশ করছি এবং সমানুপাতিক ধ্রুবক হিসাবে আমরা রোকে নিয়ে আসলাম। এখন তোমরা দেখো তো এর একক কি মিটার স্কয়ার, এর একক কি মিটার। তাহলে আমরা এখন এইভাবে বলতে পারি, এইখান থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি, দেখো একক প্রস্থচ্ছেদের এবং একক দৈর্ঘ্যের এবং একক প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর ভেতরে যে পরিমাণ বাধা পায়, মানে তড়িৎ প্রবাহের সময় যে পরিমাণ বাধাপ্রাপ্ত আসে বা বাধা পায়, সেই বাধাটাই হলো ওই পরিবাহীর আপেক্ষিক রোধ। বুঝতে পেরেছো? আমরা এখান থেকে সেই আপেক্ষিক রোধের এক্সপ্লানেশনটা দিয়ে দিতে পারি। তাহলে দেখো আমরা কিন্তু এই জিনিসটা পেয়েছি দুটো ইকুয়েশনের সমন্বয়ে। একটা ছিল কি R সমানুপাতিক L, আর একটা ছিল কি R ব্যস্তানুপাতিক A।
এটা পেলাম। এই আর আর এর হলো দেখো আর এর বা রোধ, রোধের নির্ভরতা, নির্ভরতা। এক নম্বর হলো দৈর্ঘ্য, দুই নম্বর হলো প্রস্থচ্ছেদ, তিন নম্বর হলো কি তাপমাত্রা, এবং চার নম্বর হলো এই যে পরিবাহী হবে তার হলো উপাদান। ধরে নাও এটা একটি পরিবাহী, এটা হলো এ বিন্দু এবং এটা হলো বি বিন্দু। এই এ এবং বি বিন্দুর ভেতরে দূরত্বের মাঝখানে যে দূরত্বটা আছে সেই দূরত্বটা মাথায় রেখে এইটার বিভব পার্থক্য ধরলাম ভি এ, এইটা ধরলাম ভি বি। তাহলে দুই বিন্দুর বিভব পার্থক্য ভি ইকুয়াল ভি এ মাইনাস ভি বি, তাই না? এটা হলো বিভব পার্থক্য। এই তারের উপাদানের যে বাধা বা রেজিস্ট্যান্স সেটা হলো আর, এবং যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটা আই, এবং যে আধানটা যাচ্ছে সেটা হলো কিউ পরিমাণ আধান যাচ্ছে, তাই না? কিউ পরিমাণ আধান যাচ্ছে। এখন আমরা কি জানি? আমরা জানি বিভব পার্থক্য এখানে যত বেশি হবে, ওই যে বলেছিলাম যে এইখানে হলো উচ্চ বিভব, এটা নিম্ন বিভব, এইখান থেকে ইলেকট্রন যত বেশি আসবে তত বেশি কারেন্ট প্রবাহিত হবে। সেখান থেকে আমরা বলতে পারি না এই দুপাশে বিভব পার্থক্য যত বেশি হবে কারেন্ট প্রবাহ তত বাড়বে? বলতে পারি? ইজিলি পারি। তাহলে এখন বিজ্ঞানী ওহম বলছে কি, যে দুই পাশের বিভব পার্থক্য বা কোনো পরিবাহীর বা কোনো তারের বিভব পার্থক্য যত বেশি হবে এই বিদ্যুৎ প্রবাহ তত বাড়বে, অর্থাৎ I সমানুপাতিক V। আরেকটা কি আছে? আরেকটা হলো যে অভ্যন্তরীণ রোধ, এই তারের যে অভ্যন্তরীণ রোধ এইটা যত বাড়বে বিদ্যুৎ প্রবাহের মান তত কমবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি I রোধের ব্যস্তানুপাতিক। এখন এই দুইটা সূত্রকে যদি আমরা একত্রিত করি তাহলে I সমানুপাতিক V ভাগ R। এইটাকে যদি আমরা ইকুয়াল করতে চাই তাহলে V সমানুপাতিক IR। এই V সমানুপাতিক IR এইখানে যদি আমরা এই সিম্বলটা তুলে দিই, একটা ধ্রুবক বসাই, তাহলে আমরা ইজিলি লিখতে পারি V ইকুয়াল RI। এইটাই সেই আমাদের গাণিতিক প্রবলেম সলিউশনের একটি সূত্র। এটা তোমার কি হলো? ওহমের সূত্র। অর্থাৎ কোন পরিবাহীর ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে বিদ্যুৎ প্রবাহের মান ওই পরিবাহীর দুপ্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং তারের উপাদানের ব্যস্তানুপাতিক। যদিও বইয়ের ভিতরে এই আরটি উজ্জ্ব আছে, তোমাদের এই মানে ওহমের সূত্রে এই আর এর কথাটি ওভাবে উল্লেখ করা নেই, শুধুমাত্র তড়িৎ প্রবাহের মান বিভব পার্থক্যের সমানুপাতিক এটাই ফোকাস করা হয়েছে। ক্লিয়ার? তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম, দেখো, তড়িৎ প্রবাহ ও বর্তনী। তড়িৎ প্রবাহ কি? তড়িৎ প্রবাহ হলো কোন পরিবাহীর ভিতর দিয়ে একক সময়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে হলো একক পরিমাণ আধান প্রবাহিত করতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হলো তড়িৎ প্রবাহ। বর্তনী কি? কোন একক আধানকে বর্তনীর একক আধানের বা তড়িৎ প্রবাহের সম্পূর্ণ পথটাকেই হলো কি বর্তনী বলে। বর্তনীকে কি কি নামে আখ্যায়িত করা হয়? সার্কিট, ইলেকট্রিক সার্কিট, তড়িৎ বর্তনী। তড়িৎ প্রবাহের দিক, তড়িৎ প্রবাহের দিক কোন দিকে? তড়িৎ প্রবাহের দিক হলো ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে অথবা প্রোটনের দিকে। তড়িৎ চালক শক্তিটা কি? তড়িৎ বর্তনীর একটি নির্দিষ্ট বিন্দু থেকে একক চার্জকে সম্পূর্ণ পথটি ঘুরিয়ে ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হবে সেটা হলো তড়িৎ চালক শক্তি। ওহমের সূত্র, ওহমের সূত্র কি? ওহমের সূত্র হলো নির্দিষ্ট প্রস্থচ্ছেদের কোন
তড়িৎ পরিবাহীর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহ করলে তড়িৎ প্রবাহের মান হবে কি ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং তার উপাদানের রোধের ব্যস্তানুপাতিক। রোধ কি? রোধ হলো তড়িৎ প্রবাহের বাধাদানকারী বৈশিষ্ট্য। কোন পরিবাহীর যে উপাদানের তৈরি বা পরিবাহীর যে গুণটা আছে, যে গুণের কারণে তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয়, সেই গুণটাই হলো রোধ। আপেক্ষিক রোধ কি? আপেক্ষিক রোধ হলো একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফলের, একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ভেতর দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হওয়ার সময় যে পরিমাণ বাধা পায়, সেই বাধাটাই হলো আপেক্ষিক রোধ। আশা করি এই 6টি টপিকস তোমাদের জন্য খুব ইজি হয়েছে। কনক্লুশনে এসে আমি এটা বলবো যে তোমরা এই চলতড়িৎ অধ্যায়টিকে খুবই 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 গুরুত্ব দিয়ে দেখবা, কারণ এখানে হিউজ পরিমাণ টপিকস আছে, যেটা যদি ডিটেলস বলতে যাওয়া যায় তাহলে এই অধ্যায়টি তোমার 5-6টি লেসনে আমি শেষ করতে পারবো না, আমি পারবো না। আর যদি পারতেও হয় তাহলে ডিউরেশনটা আরো বেড়ে যাবে। তো কাইন্ডলি মানে একটা বিনীত অনুরোধ থাকবে তোমাদের কাছে, তোমরা বইকে ফলো করবা, বইকে দেখবা এবং এই বিষয়ের যতগুলো, এই অধ্যায়ের উপর যতগুলো বিষয় নিয়ে কথা বলা হয়েছে সেই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে দেখবা। দেখা হবে পরবর্তী ক্লাসে, ততদিনে সবাই ভালো থাকবে।